ওয়েলকাম গাইস। আজকে আমরা আবার সিআরপিসি নিয়ে পড়বো একটু। তো আগের দিন অবধি চার্জ পড়িয়েছিলাম, আজকে আমরা আরেকটু পড়বো। তো সিআরপিসিটা আমাদের বুঝতে হবে একটু ডিপলি, যাতে আমরা আমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। তো চার্জটা কী ছিল? চার্জ ব্যাপারটা হলো হেড, যার ওপর যেই জিনিসটা নিয়ে আমরা বুঝতে পারবো যে এই লোকটা কী কী ক্রাইম অ্যাটেম্প্ট করেছে, তো সেটাই হলো চার্জ। চার্জ করা মানে অ্যাকিউজ করা, অ্যাকিউজেশন অফ চার্জ, ফ্রেমিং অফ চার্জ। চার্জ কে ফ্রেম করে? অবভিয়াসলি দ্য অফিসার, যারা চার্জ ফ্রেম করতে পারে। এটা কোর্টও করতে পারে, কোর্ট অর্ডার দিতে পারে যে দেখো ইনভেস্টিগেশন যেহেতু তুমি শুরু করনি, এই সেকশনের ওপর তোমরা চার্জটা ফ্রেম করো, নিয়ে ইনভেস্টিগেশন করো, নিয়ে তারপর লাস্টে পুলিশটা কী দেয়? চার্জশিট দেয়। হোয়াট ইজ দ্য চার্জশিট? চার্জশিটের মধ্যে ইনভেস্টিগেশনের উপরে যা যা জিনিস হয়েছে সেইটা সাম আপ করে চার্জশিটে দেওয়া থাকে। এবার ঘটনাটা হলো ওই তো যেরকম সেকশন 300-এ মার্ডার দিল, কনস্পিরেসি দিল, সেকশন 34 দিল, কমন ইন্টেনশন দিল 34, এরকম কমন অবজেক্ট 149, তাই এরমভাবে অনেকগুলো চার্জ একসাথে দেওয়া যায়। ঠিক আছে, তো এইটা হলো ঘটনা। এবার ঘটনাটা হলো কগনিজেবল আর নন কগনিজেবল। এবার যেটা আমরা পড়েছিলাম যে ফার্স্ট শিডিউল অনুযায়ী যে যে জিনিসগুলো বেলেবেল আর যে যে জিনিসগুলো নন বেলেবেল, প্রথম শিডিউল অনুযায়ী যেগুলো বেলেবেল যেগুলো নন বেলেবেল সেটা যদি আমরা বুঝি তবে আমরা কগনিজেবলে এগোতে পারি। তো সেটা কীরকমভাবে? অবভিয়াসলি যেগুলো বেলেবেল হবে, মানে যেটায় বেল পাওয়া যাবে, সেটা নন কগনিজেবল হবে। কগনিজেবল সেই অফেন্সগুলো হবে যেই অফেন্সগুলো নন বেলেবেল হবে, মানে যেটায় বেল পাওয়া যায় না, মানে যার গভীরতাটা বেশি। তাহলে যেই অপরাধের গভীরতা বেশি সেই অপরাধে কিন্তু বেল দেওয়া হয় না, গভীরতা অনুযায়ী অপরাধকে মাপা হয়। যেটা মার্ডার যদি হয়, হিনিয়াস মার্ডার যদি হয়, খুব খারাপভাবে যদি কেউ মার্ডার করে থাকে, তাহলে সেই ক্রাইমে কি লোক বেল পেতে পারে? অবভিয়াসলি নট, বিকজ এবার মনে করো মার্ডারে বেল পাওয়া যেতে পারে কীরকমভাবে? এটা একটু অন্য স্ট্রিমের আমি কথা বলি। কীরকমভাবে বেল পাবো মার্ডারে? যদি একটা লোক বলে যে না আমি মার্ডারটা করিনি, সাসপেক্টেড টু বি মার্ডারার, সেই কেসে উকিল বলতে পারে দেখুন প্রমাণ তো হয়নি, ততদিন কি লোকটা জেলে থাকবে? একটা নির্দোষ লোক যদি সে হয়, প্রমাণ হলো লাস্টে, ততদিন কি সে জেলে হলে? আগে ইনভেস্টিগেশনটা কমপ্লিট হতে ততদিন বেলে থাকুন, বেলে একটা সিউরিটি দেবে, সেই সিউরিটির জন্য তাকে সে বিদেশে যেতে পারবে না, যখনই ইনভেস্টিগেশনের কল হবে তখনই সে আসবে। তো সেই গ্রাউন্ডে একটা বেল প্রে করতে পারে লোকে। তো এটাই হলো ঘটনা, বেল প্রে করা যায়, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট বেল প্রে করতে গেলে তোমায় বলতে হবে যে এই লোকটা ইনোসেন্ট। অবভিয়াসলি যে মার্ডার করেছে সে কোনোদিনই বলবে না যে সে মার্ডার করেছে, সে ইনোসেন্টই প্রে করবে। সেই হিসেবে কোর্ট ভাবে যদি মনে করে যে না এই লোকটা হয়তো নির্দোষ হতে পারে, তাহলে তাকে বেল দেয়। কেন? একটা জিনিস হলো একটা মার্ডারারকে কোনোদিন আমি খোলা রাস্তায় ছেড়ে দিতে পারি না, তাহলে সে আরও মার্ডার করে বেড়াবে। রেড হ্যান্ডেড যদিও কেউ ধরা পড়ে, তাহলে ঘটনাটা কি? জজ তো আর দেখতে পাচ্ছে না তাকে রেড হ্যান্ডেড, প্রমাণের উপর ডিপেন্ড করবে সে রেড হ্যান্ডেড কতটা রেড হ্যান্ডেড নয়। তো জজ তো সেটা বুঝতে পারছে না, কোর্টে গেলে কোর্টের যা মনে হবে সেটাই কোর্ট করবে। কোর্টের জাজের ডিসক্রিশনারি পাওয়ার, জজ নিজের ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে বেল দেবে কি দেবে না।
এবার কগনিজেবল অফেন্সে অবভিয়াসলি যেহেতু সেটা গভীরতাটা সেই অপরাধের বেশি, একটা পুলিশ অফিসার উইদাউট এনি ওয়ারেন্ট মার্ডার এইসবের জন্য, যেগুলো নন বেলেবল, এই জিনিসগুলোর জন্য রেপ, মার্ডার, ফর্জারি, তারপরে অ্যাটেম্প্ট টু মার্ডার, এইসবের বিষয়, ডাউরি ডেথ, বার্নিং আউট অফ ডেথ, কিলিং আ পারসন, মানে যে কোনো ধরনের এরকম যদি হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি পুলিশ কিন্তু ফার্স্ট শিডিউলের আন্ডারে, বেলেবল অ্যাক্টের আন্ডার বা নন বেলেবল অ্যাক্টের আন্ডারে, ফার্স্ট শিডিউল আন্ডারে অ্যারেস্ট করবে পুলিশ উইদাউট এনি ওয়ারেন্ট। কগনিজেবল অফেন্সে কোনো ওয়ারেন্টের দরকার নেই। কগনিজেবল কেসে উইদাউট এনি ওয়ারেন্ট মানে ওয়ারেন্টের কাগজ ছাড়া অ্যারেস্ট করা যায়, ওখানে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট দরকার হয় না যদি কগনিজেবল অফেন্স হয়। কগনিজেবল অফেন্স ম্যাক্সিমাম কগনিজেবল অফেন্স মানে সবই প্রায় কগনিজেবল অফেন্স ইজ নন বেলেবল, মানে ওখানে বেল দেয় না তো ওখানে এইরকম অপরাধের গভীরতা যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি কী করে, কোর্ট বেল দেয় না এবং পুলিশ কী করে, পুলিশ উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। কেন, এরকম একটা অপরাধীকে বাইরে যদি রাখে আরও লোকের ক্ষতি হতে পারে, এই জন্য অপরাধীদের কনফাইন করা হয় যাতে সে অপরাধ বোধ থেকে, অপরাধ কাজ করার থেকে বিরত থাকে। এবার কমপ্লেনটা কি, সেকশন 2D-তে বলেছে হোয়াট ইজ কমপ্লেন। আচ্ছা, কগনিজেবল অফেন্স কিন্তু সেকশন 2C-তে আছে। তো কগনিজেবল, এবার আমরা পড়বো কমপ্লেন্ট। কগনিজেবল অফেন্স 2C-তে আছে, এবার 2D-তে আছে কি, 2D-তে আছে কমপ্লেন্ট। তাহলে কমপ্লেন্ট কি, কমপ্লেন্ট ওরালিও হতে পারে আবার রিটেনও হতে পারে। কি হতে পারে একটা কমপ্লেন্ট, ওরালিও হতে পারে, রিটেনও হতে পারে। কাকে দেবো এই কমপ্লেন্টটা, একটা ম্যাজিস্ট্রেটকে। তাহলে কাকে দেবো এই কমপ্লেন্টটা, একটা ম্যাজিস্ট্রেটকে। কিন্তু জেনারেলি কমপ্লেন্ট অবভিয়াসলি রিটেন হয়, অবভিয়াসলি ইন স্পেশাল কেসেস, যেখানে একটা মার্ডারের একটা মনে করো প্রাপ্তবয়স্ক, মানে একটা মেয়ের সামনে আমি বলছি, একটা কলেজ স্টুডেন্টের সামনে তার পুরো পরিবারকে মেরে ফেলেছে, মেয়েটা, পুলিশ তাকে রেস্কিউ করে কোর্টে এনেছে, প্রডিউস করেছে যে এই মেয়েটার সাথে অপরাধ হয়েছে এবং তার খুনিদেরও মানে প্রেজেন্ট করেছে কোর্টে। এই ক্ষেত্রে ওরাল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওরাল, যেখানে কেউ নেই কমপ্লেন লেখা, সেই ক্ষেত্রে ওরাল। যেরকম নির্ভয়া কেসে না, আমি আরও একটু ভালো এক্সাম্পল কাকে দেবো, যেরকম হয় এরকম অনেক কেস যেখানে ওরালি গিয়ে বলে পুলিশকে, পুলিশ গিয়ে এইটাকে রাইট করে কোর্টে ফাইল করে, নিয়ে কমপ্লেন লেখার মানে ক্রাইমটা হয়েছে, পুলিশ গিয়ে পৌঁছেছে, তখন ইন দ্য মোমেন্ট দেয়ার ইজ নো লয়ার, দেয়ার ইজ নো ওয়ান টু রাইট দ্য কমপ্লেন। তো ওরাল কমপ্লেন সেখানে নেওয়া হয়, নিয়ে কেস স্টার্ট করা হয়। অবভিয়াসলি জাজ সেখানে কমপ্লেনটা নেয় এবং তারপরে পিপি অ্যাপয়েন্টেড হয়, পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্টেড হয়, দেন দ্য কেস গোজ অন। ঠিক আছে, এই সব ক্ষেত্রে হয়, তাছাড়া কিন্তু হয় না। তাছাড়া যেটা সাধারণভাবে কমপ্লেন লোকে লিখেই জমা দেয়, যেখানে কোনো কাজ হচ্ছে না, মনে করো পুলিশও করতে পারছে না বা কোনো একটা কারণে পুলিশ করছে না, বা দেয়ার ইজ সাম প্রবলেম, বা প্রবলেম, করোনার জন্য লকডাউন হয়ে যাচ্ছে, বা এরকম কোনো কারণে যদি না হয়ে থাকে, ইনভেস্টিগেশন যদি চালু না হচ্ছে না, চার্জ ফ্রেম হচ্ছে না, তাহলে কি হবে, অবভিয়াসলি সেখানে পিটিশন করে কমপ্লেন্ট লিখে কোর্টে ফাইল করতে হবে, আইদার সিজেএম অর ডিস্ট্রিক্ট জাজের আন্ডারে ফাইল করতে হবে। সেটা গ্রান্ট হলে পরে কেস স্টার্ট হয়ে যাবে এবং সেইটা অবভিয়াসলি পুলিশের কাছে রিপোর্ট যাবে,
যে তুমি ইনভেস্টিগেশন মানে রিপোর্ট নয়, ডাইরেকশন যাবে, আই এম ভেরি সরি, পুলিশের কাছে অর্ডার যাবে যে তুমি ইনভেস্টিগেশন স্টার্ট করো। ইনভেস্টিগেশনটা যদি তুমি স্টার্ট করো তাহলে অরিজিনাল ব্যাপারটা বেরিয়ে আসবে এবং সেখানে সেকশনস মেনশন করা থাকে, সেই সেকশনসের আন্ডারে কেসটা শুরু হয়ে চলে সেই কেসটা, এবং সেই কেসটা চলতে চলতে তার বিভিন্ন অ্যাঙ্গেল তারপরে ট্রায়াল হয়, যেরকমভাবে ট্রায়াল হয়, এভিডেন্স হয়, আর্গুমেন্ট হয়, তারপরে অর্ডার বেরোয়। ইট ইজ এ লং প্রসেস বাই দ্য ওয়ে। কেন একটা জিনিস এভিডেন্সের স্টেজে পৌঁছতে একটা কেসের অর্ধেক এভিডেন্স নয় মারা যায়, নয় হাওয়া হয়ে যায়, না এটাই একটা খুব মানে খুব বাজে ব্যাপার। তো এটা একটা জিনিস হওয়া উচিত যে এভিডেন্সটা যদি আগে কোনোভাবে নেওয়া যায় পিটিশন করে, এটা করা যায় স্পেশাল প্রভিশনসে, তো পিটিশন করে বলা যায় যে দেখুন ওল্ড এভিডেন্স মে গেট ট্যাম্পার্ড, তাই জন্য আগে যদি এভিডেন্সটা নিয়ে নেওয়া হয়, বাট এটা হয় না জেনারেলি। স্পেশাল কেসেসে কোর্ট অ্যালাউ করে, বাট আদারওয়াইজ কোর্ট ডাজ নট অ্যালাউ। এবার ঘটনাটা হলো এই যে টোটাল সিনিয়ারিওটা, এর মধ্যে কমপ্লেন্টের ভূমিকাটা এটাই যে কোর্ট থেকে যায় এবং কোর্টের থেকে মানে কমপ্লেন্ট করে, লোকে কোর্টে কমপ্লেন্ট জমা দেয়, তারপর কোর্ট ডাইরেক্ট করে পুলিশকে টু ইনিশিয়েট দ্য কেস। এবার পুলিশ ইনিশিয়েট করলো কেসটা, কিন্তু এই পুলিশ রিপোর্ট এটা কিন্তু কমপ্লেন্টের ভেতরে নয়। পুলিশ রিপোর্ট কিন্তু নট ইনক্লুডেড ইন কমপ্লেন। পুলিশ যে রিপোর্ট দিয়েছে, মানে যে বক্তব্য পেশ করেছে, সেটা কিন্তু কমপ্লেন্টের বক্তব্য নাও হতে পারে, মানে ইনক্লুড করে না কমপ্লেন্টের বক্তব্য। পুলিশের কাছে যে এভিডেন্স আমরা দিয়েছি সেটা নট অ্যাডমিসেবল ইন কোর্ট, মানে কোর্টে তার কোনো ভূমিকা নেই। তো এইভাবেই আমরা সেকশন 2B শেষ করলাম। এবার 2E যাবো আমরা। 2E বলা আছে হাইকোর্টের কী পাওয়ার আছে। অবভিয়াসলি ইউনিয়ন টেরিটরি জুরিসডিকশন আছে, সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায় হাইকোর্ট থেকে। হাইকোর্টে যদি কেউ হেরে যায় তাহলে অবভিয়াসলি সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে হাইকোর্ট থেকে গিয়ে। এবার ইন্ডিয়াতে এই কোর্টটা অ্যাপ্লিকেবল। 2F বলা আছে, 2G বলা আছে ইনকোয়ারি। এবার ইনকোয়ারিটা কি? এবার একটা কোর্ট যখন কেসটা নেয়, মানে মনে করো কেসটা আমি কমপ্লেন ফাইল করেছি, খুব জেনারেলি বলছি, প্র্যাকটিক্যালি একটা কমপ্লেন ফাইল করেছি, এরপর কোর্ট কী করবে? কোর্টের কাছে দুটো অপশান থাকে একটা কমপ্লেন পাওয়ার জন্য, আইদার ওটাকে অ্যাডমিট করা বা ওটাকে ডিসমিস করা। মানে আইদার সে অ্যাকসেপ্ট করবে ওই কোর্ট ওটাকে, মানে আইদার সেটাকে মেনে নেবে, মানে অ্যাডমিট করা মানে ওটাকে সম্মতি দেওয়া, বা ডিসমিস করা মানে ওটাকে অসম্মতি দেওয়া, মানে কোর্টের কেসটা চলবে কি চলবে না। এই সম্মতি অসম্মতির মধ্যে একটা গল্প আছে। যখন সম্মতি দিতে হলে তাহলে কোর্টকে জানতে হবে। সেখানে কি হয়, যখন কমপ্লেন ফাইল হয়, মানে কাঠগোড়ায় যে ভিকটিম, যার সাথে অপরাধটা হয়েছে, সে দাঁড়িয়ে বলে যে ঘটনাটা এরকম হয়েছে। এই ঘটনাটা শুনে কোর্ট ওটাকে অ্যাডমিট করতে পারে বা ওটাকে ডিসমিস করতে পারে, সম্মতি জানাতে পারে বা সেটাকে অসম্মতি জানাতে পারে। এই ক্ষেত্রে যদি সম্মতি জানায় কেউ, কেসটা অ্যাডমিট হয়ে যাবে, মানে কেসটা চলবে। এবার এই যে জিজ্ঞেস করার পদ্ধতিটা, এটাই হলো ইনকোয়ারি। এটা কিন্তু ট্রায়াল নয়, ট্রায়ালের পর থেকে। এবার ট্রায়ালে হতে হলে দুটো লোক দরকার, ট্রায়াল হবে, মানে দুটো লোককে নিয়ে ট্রায়াল হয়, দুটো বা একাধিক লোককে নিয়ে ট্রায়াল হয়। মনে করো অফেন্ডার এবং ভিকটিম,
একটা লোককে মার্ডার করেছে, মার্ডার অফেন্ডার দুজনেই যদি প্রেজেন্ট থাকে তখন ট্রায়াল হবে, আর তার আগে ইনকোয়ারি করে কেসটা নেওয়া হয়, অ্যাডমিট করা হয়। ইনকোয়ার না করলে হবে? ইনকোয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনকোয়ারি এটা কিন্তু অবভিয়াসলি কোনো ধরনের ট্রায়াল নয়, মানে ট্রায়ালের প্রসিডিওরটা এর পর থেকে শুরু হবে। এবার আমরা বুঝবো হোয়াট ইজ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন জিনিসটা কি? ইনভেস্টিগেশন হলো এমন একটা জিনিস যেখানে পুলিশ অফিসার খোঁজ করে কোনো প্রমাণের, কোনো ক্লুয়ের এবং কেসটাকে উদ্ঘাটন করার চেষ্টা করে, মানে কেসের সত্যটাকে বের করার চেষ্টা করে যাতে কেসটা তাড়াতাড়ি শেষ হয়। এটাই হলো ইনভেস্টিগেশন। এবার ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশনে এইটা পড়ে ইনভেস্টিগেশন, এবং ম্যাজিস্ট্রেট তো নিজে গিয়ে মার্ডার সাইটে গিয়ে দেখবে না যে খুনটা কী করে হয়েছে, কোন অস্ত্র দিয়ে হয়েছে। তার জন্য অথরাইজ করা হয় পুলিশকে বা অন্য কোনো লোককে, স্পেশাল। যেরকম অনেক সময় আমরা দেখেছি যে এই সারদা কেসে সিবিআইকে নিযুক্ত করেছে কে? কোর্ট, অনারেবল বা ল, মানে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এনগেজ করেছে সিবিআই। তো এটাই হলো ঘটনা যে এই ক্ষেত্রে এবার পুলিশ কি করে খোঁজাখুঁজি করে, কি করে প্রমাণ বা কোনো জিনিস যেটা দিয়ে সত্যটাকে উদ্ঘাটন করা যায়। এটাই হলো মানে ইন দিস বিহাফ, মানে ম্যাজিস্ট্রেটের বিহাফে পুলিশ করে এটা। নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে প্রমাণ নিয়ে যায়, ম্যাজিস্ট্রেট এবার ডিসাইড করে যে কি করবে। এবার জুডিশিয়াল প্রসিডিংটা কি? জুডিশিয়াল প্রসিডিং হলো এমন একটা প্রসিডিং যেটা কোর্টে নেওয়া হয়, কিন্তু আইদার ওতে, অন ওতে প্রসিডিং হয়, এভিডেন্স নেওয়া হয়। যেরকম এভিডেন্স নিচ্ছে অন ওথ নিয়ে, যে আমি যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না, কোনো কথা মিথ্যা বলব না। এইটা বলে সে বলছে, শপথ বাক্য পড়ছে। শপথ বাক্য পড়ার পর সে বলছে যে কোনটা সে দেখেছে বা কি ইনসিডেন্টটা হয়েছে বা কি জন্য সে কমপ্লেন করেছে। এভিডেন্স দিলে, উইটনেস হলে সে উইটনেসের নিজের সাক্ষ্য দিচ্ছে সে। এইটাই হলো ইনভেস্টিগেশনের প্রসিডিউর। এবার ইনভেস্টিগেশনের প্রসিডিউর না, এটা হলো জুডিশিয়াল প্রসিডিংয়ের প্রসিডিউর। সেকশন 2I-তে বলা আছে জুডিশিয়াল প্রসিডিং। তো এটাই হলো জুডিশিয়াল প্রসিডিং। এবার লোকাল জুরিসডিকশনটা কি? কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। এবার ঘটনাটা হলো আমার লোকাল জুরিসডিকশন হলো আলিপুর, আর আমার যদি এখানে কোনো সমস্যা হয়, আমার যদি কোনো রাইট ক্ষুণ্ণ হয়, তাহলে আমি আলিপুরে গিয়ে কমপ্লেন করব। যদি আমি বাই চান্স, এরকম অনেক সময় হয়ে থাকে, লোকে কি করে ডাইরেক্টলি হাইকোর্টে ফাইল করে, তখন হাইকোর্ট বলে যে আচ্ছা আপনি কি করুন, আপনি ডিস্ট্রিক্ট কোর্ট ঘুরে আসুন, নিচের কোর্ট ঘুরে আসুন। যেরকম বারাসাত কোর্টে যদি কোনো, বারাসাত জুরিসডিকশনে যদি কোনো ঘটনা ঘটে, বারাসাত কোর্টে হবে। বারুইপুর জুরিসডিকশনের আন্ডারে যেরকম নরেন্দ্রপুর, এরকম অনেক জুরিসডিকশন আছে, নরেন্দ্রপুর, গড়িয়া, এইরকম যদি ঝামেলা কোনো তাদের হয়, তারা বারুইপুর কোর্টে গিয়ে অ্যাপ্লাই করবে। কোনো বারুইপুর ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে তারা তাদের সমস্যাটা জানাবে। বারাসাতের যদি কোনো ঘটনা ঘটে, সে বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে সে করবে। তো অবভিয়াসলি সবার লোকাল জুরিসডিকশনস থাকে, লোকাল জুরিসডিকশনস ওয়াইজ তাদের কিন্তু কেসেসগুলো ট্রায়াড হয়। এবার কারুর কেস এখানকার, কারুর কেস ওখানকার, তো এইভাবেই কিন্তু কেসটা ডিসাইড হয়। তো এবার সবার লোকাল জুরিসডিকশন, প্রতি জুরিসডিকশনের ম্যাজিস্ট্রেটটাকে ভাগ করা, একটা জুরিসডিকশনও আবার ভাগ করা থাকে বিভিন্নভাবে। তো সেই জুরিসডিকশনে সেই ম্যাজিস্ট্রেটসরাই কিন্তু অবভিয়াসলি টেক আপ করে সেই ম্যাটারসগুলো।
এটা সেকশন 2J-তে বলা আছে লোকাল জুরিসডিকশন। এবার মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন কোর্ট থাকে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন জাজেস এরা থাকে। অবভিয়াসলি মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন কোর্টস থাকে। বা নন কগনিজেবল কি, আমরা সেটা আমি বললাম কিছুক্ষণ আগে যে কগনিজেবল আর নন কগনিজেবল। কগনিজেবল হলো এমন একটা ক্রাইম যেটা লোকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করে নিতে পারে, আর এখানে ওয়ারেন্ট লাগে অ্যারেস্ট করতে, কগনিজেবল। ঠিক আছে, সেকশন 2L বলছে যে কগনিজেবল নন কগনিজেবল অফেন্সে অবভিয়াসলি ইউ নিড আ ওয়ারেন্ট টু অ্যারেস্ট এনিওয়ান। এবার নোটিফিকেশন কি, নোটিফিকেশন হলো অফিসিয়াল গ্যাজেটে যদি কোনো কিছু মনে করেন নোটিফিকেশন এলো কোর্ট থেকে যে এই লোকটার নামে লোটকে জারি করা হোক। লোটকে জারি মানে এই লোকটাকে অ্যাপিয়ার হতে হবে কোর্টে। কোনো লোককে কোর্ট থেকে সমন এসছে তাও সে রিপ্লাই করেনি, সে সেখানে মনে করে থাকে না, তো সেই লোকাল এরিয়ায় লোটকে জারি করা হয়। লোটকে জারি কী হবে ব্যাপারটা, লোটকে জারি করে মানে এটা হলো নোটিশ বাই দ্য কোর্ট, অফিসিয়াল নোটিশ বাই দ্য কোর্ট, যেটা কোর্ট কী করে তাদের লোক এসে পুলিশের সাথে এসে তারা চিপকে দিয়ে যায় গেটে যে গিয়ে আগে প্রেজেন্ট হও কোর্টে। এমন একটা পজিশনে চিপকে দিয়ে যায় যেখান থেকে লোকে খুব কনসিকুয়াস ডিস্টেন্সে যেটা দেখতে পায়। মনে করো ল্যাম্প পোস্ট বা তার বাড়ির দেয়ালে বা তার বাড়ির গেটে এমন জায়গায় করে দিয়ে যাতে সেটা সবাই দেখতে পায়। এবং যদি সেটা সবাই দেখতে পারে, কোর্ট থেকে যদি কেউ না যায় তাহলে কী করবে, সবাই তাকে জানানোর চেষ্টা করবে যে তোমার বাড়িতে এরম চিপকে দিয়ে গেছে, কোর্টের থেকে পুলিশ এসে। তো এরম বলে পুলিশ এবং তাদের একটা অফিসিয়াল জুডিশিয়াল অফিসার, জুডিশিয়াল নয়, একজন স্টাফ থাকে কোর্টের স্টাফ, তো সেও আসে, সে ওইটা চিপকে দিয়ে যায়। এটাই হলো ঘটনা। অফেন্স, এবার অফেন্স জিনিসটা কি, অফেন্স জিনিসটা কি? অফেন্স জিনিসটা হলো অ্যাক্ট অর অমিশন। তার মানে কি, একটা 3 years পেলাম এখান থেকে। অ্যাক্ট অর অমিশন, কোনো কাজ বা কোনো কাজ না করা। একটা লোক ওখানে দিয়ে একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছে, সে ঝুলছে দুটো হাত দিয়ে, তাকে আমার দায়িত্ব তোলার, কিন্তু তাকে আমি তুললাম না, তাহলে কি হলো, এটা অমিশন করলাম, আমি অমিট করলাম কাজটা করতে। অ্যাক্টটা কি, একটা লোক ঝুলছে পাহাড়ের দিয়ে, আমি তার হাতের ওপর পাটা ঘষলাম, মানে জোরে মারলাম, সে হাতটা ছেড়ে পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেল, এটা হলো অ্যাক্ট।